আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। বিশেষ করে নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য আমি রসায়নের পঞ্চম অধ্যায় পড়াবো, রাসায়নিক বন্ধন। বাস্তব জীবনে অনেক বন্ধনের কথা শুনেছ। আজকে আমরা কেমিক্যালের বন্ডিং পড়ব। বিভিন্ন রাসায়নিক পদার্থগুলো একসাথে মিক্সড হয়ে বন্ধন গঠন করে, যে কারণ আমরা যৌগগুলো পাই। সে অধ্যায়টা আমরা পড়বো। আজকে আমরা কিছু থিওরি পড়ি, যেগুলো একদম না পড়লেই নয়। ওগুলো পড়ার পরে আমরা সৃজনশীল অংশ সমাধান করবো। আপাতত আমরা কিছু থিওরি পড়ে নিই। একটু সবাই একদম ক্লাস করার সময় অবশ্যই বই খাতা নিয়ে বসবা এবং যখন ভিডিওগুলো দেখবা অবশ্যই খাতায় লিখবা, মনে থাকে যেন। হ্যাঁ, প্রথমে আমরা একটা টপিকস পড়ি। দেখো, যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন মানে হয়েছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে বহিঃশক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলা হয়। কি বললাম? কোন মৌলের বহিঃশক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যাকেই ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলা হয়। জাস্ট যে কোনো একটা ইলেকট্রন বিন্যাস আমরা করব, এর বাইরের সর্বোচ্চ যে শক্তি স্তরটা, ওই শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকে ওইটাকে আমরা যোজ্যতা ইলেকট্রন বলি। যে কোনো একটা উদাহরণ তুমি দেখো, মনে করে করি 17, তাই না? 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে আমরা ক্লোরিন ইলেকট্রন পেয়ে গেলাম। তাহলে আমাদের শর্ত ছিল এরকম, কোন মৌলের একদম বাইরের শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যাটাই ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। তাহলে দেখো, এখন আমাদের বাইরের শক্তি স্তর বলতে এটা তৃতীয় শক্তি স্তর। এই যে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর। তাহলে তৃতীয় শক্তি স্তরের মোট ইলেকট্রন কয়টা আছে? 2টা যোগ 5টা, 7টা। তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন 7। আমরা আরেকটা উদাহরণ দেখি, মনে করি এরকম, সোডিয়াম 1s2 2s2 2p6 3s1। এবার দেখো, স্বাভাবিক প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, অথবা প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এটা কি তৃতীয় শক্তি স্তর। তো আমাদের তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? মাত্র একটা। কোনো সমস্যা নাই। এটা আমাদের কি যোজ্যতা ইলেকট্রন। আমরা যোজ্যতা ইলেকট্রন বুঝে গেলাম। আমরা এবার যোজনী আসি। দেখো, যোজনীর ক্ষেত্রে আমরা একটু হিসাব নিকাশ করে পড়তে হবে। যোজনী হইল অনুঘটনকালে কোনো মৌল পরমাণুগুলো অন্য মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতাটা, অনুঘটনকালে কোনো মৌলের পরমাণু অন্য মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। এটা এরকম করে বললে একটু কেমন জানি ক্রিটিক্যাল মনে হয়। আমি যদি সহজ করে বলি, যখন কোনো মৌলগুলো বন্ধন গঠন করে অথবা যৌগ গঠন করে, যৌগ গঠন করতে গিয়ে যে কটা ইলেকট্রন গ্রহণ করে অথবা ত্যাগ করে অথবা শেয়ার করে, মানে বন্ধন গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, সেটাকে আমরা কি বলে থাকি? যোজনী বলে থাকি। দেখো, আমরা এরকম বুঝবো। এখানে মনে করো ফ্লোরিন 9 1s2 2s2 2p5। দেখো, তাহলে ফ্লোরিনের যোজনী তুমি কিভাবে বুঝবা কত হবে? আরেকটা সংখ্যা তুমি মনে রাখো, কোন ধাতুর ক্ষেত্রে এক ধরনের যোজনীর সংজ্ঞা দেওয়া যায়, অধাতুর ক্ষেত্রে এক ধরনের যোজনীর সংজ্ঞা দেওয়া যায়। ধাতুর ক্ষেত্রে কি ধরনের সংজ্ঞা হবে? সাধারণত ধাতুর বহিঃশক্তি স্তরে যে কটা ইলেকট্রন, একটা, দুইটা অথবা তিনটা ইলেকট্রন যখন থাকে, ওই 1, 2 অথবা 3টে ইলেকট্রনে ওই মৌলের যোজনী। আর অধাতুর ক্ষেত্রে আমরা বলতে পারি কোনো মৌলের বহিঃশক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হলো ওই মৌলের যোজনী। অযুগ্ম মানে বিজোড়। এখন প্রশ্ন হলো, তবে এখান থেকে দেখে তুমি অযুগ্ম জিনিসটা বুঝবা না, এটাকে আমাকে আরেকটু ডিপলি আরেকটু ভেঙে কাজ করতে হয়। দেখো, তাহলে দ্বিতীয় শক্তি স্তর যে সর্বোচ্চ শক্তি স্তর হচ্ছে 2। আমরা দ্বিতীয় শক্তি স্তরে একটু কাজ করি। দেখো, এখানে তোমাদেরকে বক্স আকারে ইলেকট্রন মনে রাখবা, s অরবিটালে একটাই উপশক্তি স্তর, আবার দেখো পি একটা অরবিটাল, ওটাতে আবার 3টা উপশক্তি স্তর থাকে। দেখো একটু আমরা এইভাবে চিন্তা করি,
এটা তো 2s2 আছে, আমরা 2p2px কে এটাতে তিনটা উপশক্তি স্তর, এটা এইভাবে লেখা হয়, মনে করো বক্স আকারে দেখাইলে তিনটা, 1 2 তিনটা বক্স মনে রাখবা। অল টাইম পি অরবিটালে কয়টা বক্স হবে? তিনটা, অথবা তিনটা উপশক্তি স্তর, এবং তিনটার নাম আছে দেখো। এটা হবে 2px, এটা 2py, এটা 2pz। অ্যাকচুয়ালি নাম হইছে px py pz। আমরা 2 ইউজ করছি, এর কারণ হচ্ছে কি এটা দ্বিতীয় শক্তি স্তর, কিন্তু আমরা 2 ইউজ করছি। আজকে তৃতীয় শক্তি স্তরে আমরা 3 ইউজ করতাম, কিন্তু নাম তিনটা কি px py pz। এখানে দেখো তাহলে p তে ইলেকট্রন আছে মোট 5টা ইলেকট্রন কিভাবে ডিস্ট্রিবিউট করা লাগে একটু ভালো করে খেয়াল করো। আমি প্রথমে এই ঘরে একটা একটা করে ইলেকট্রন দিয়ে যাব। তাহলে এই যে একটা, দুইটা, তিনটা, হয়ে গেল তিনটা, কিন্তু আমাদের এখানে 5টা ইলেকট্রন, বাকি আছে কয়টা? আরো 2টা আছে। দেখো আবার প্রথম তো তোমাকে দিয়ে যেতে হবে, এই একটা, এই একটা। এবার তুমি খেয়াল করে দেখো আমাদের অযুগ্ম ইলেকট্রন তাহলে কয়টা আছে? একটা না? এই যে দেখো পিজেতে একটা মাত্র অযুগ্ম ইলেকট্রন আছে। ওইখান থেকে আমরা বলতে পারি অধাতব মৌলগুলার বহিঃশক্তি স্তরের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হলো ওই মৌলের যোজনী। আর আমরা প্রথমে যোজনী যে সংখ্যাটা দিয়েছিলাম, কোনো মৌল বন্ধন গঠনকালে অথবা যৌগ গঠনের ক্ষেত্রে যে কয়টা ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে, ইলেকট্রন ত্যাগ করতে পারে, ইলেকট্রন গ্রহণ করতে পারে, ইলেকট্রন শেয়ার করতে পারে। এবার একটু দেখো ফ্লোরিনের বহিঃশক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে? দেখো দ্বিতীয় শক্তি স্তরে 2টা আর 5টা, মোট 7টা ইলেকট্রন। আমরা জানি কি প্রত্যেকটা মৌল যখন বন্ধন গঠন করে প্রত্যেকের একটা ইচ্ছা থাকে, সবাই ইলেকট্রন গ্রহণ করে, ত্যাগ করে অথবা বর্জন করে সবসময় কার ইলেকট্রন লাভ করতে চায়? ওই যে নিষ্ক্রিয় গ্যাসগুলা, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। এবার চিন্তা করে দেখো ফ্লোরিন তো 9, তাই না? ওর অলরেডি 9টা আছে, সে যার একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে হবে 10টা। আর 10 পারমাণবিক সংখ্যা কার? নিয়নের। এটা একটা জিনিস। আবার আরেকটা জিনিস তোমরা জানো, 2-এর নিয়ম এবং অষ্টকের নিয়ম, মানে বহিঃশক্তি স্তরে যদি 8টা ইলেকট্রন হয় তাহলে ওই ইলেকট্রন বিন্যাসটা অনেক বেশি স্থিতিশীল হয়। এবার দেখো তাহলে এখানে বহিঃশক্তি স্তরে ইলেকট্রন 7টা, খেয়াল করে দেখো 7টা ইলেকট্রন যেহেতু আছে, তো সে কি করবে? আর যদি একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে 8টা হয়ে যাবে, তখন সে অষ্টকের নিয়ম মেনে চলবে। তুমি যে বিভিন্নভাবে জিনিসটা ব্যাখ্যা করতে পারো। তাই মানে সে একটাই, যেগুলো যার সাথে বন্ধন গঠন করে সে সবসময় একটা ইলেকট্রন গ্রহণ করতে চাবে অথবা একটা ইলেকট্রন শেয়ার করতে চাবে, যেন বহিঃশক্তি স্তরে অষ্টক পূর্ণ হয়। এর মানে সে একটা ইলেকট্রন বন্ধন গঠন অংশগ্রহণ করবে। এখান থেকে আমরা বলতে পারি তাহলে ফ্লোরিনের যোজনী কত হবে? 1 হবে। তাহলে যোজনীর ক্ষেত্রে আমরা জিনিসটা এবার মনে রাখবো। ধাতুর ক্ষেত্রে যোজনীগুলা, আর যোজনী মনে রাখা আর কিছু টেকনিক আমি বলে দিই। গ্রুপ 1 যোজনী 1, গ্রুপ 2 যোজনী 2, সহজ হিসাব নিকাশ খেয়াল করে দেখো। আবার হ্যালোজেন যে মৌলগুলো আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটেটিন, ওদের যোজনী ফিক্সড 1, ওগুলোও 1। তাহলে দেখো তুমি গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 17 শিখে ফেললাম। আর কিছু মৌলের যোজনী তুমি মনে রাখতে পারো, যে মুখস্থ রাখতে পারো বেটার। আর খেয়াল করে দেখো মুখস্থ রাখতে হয়, করতে করতে প্র্যাকটিস করতে করতে এগুলো মুখস্থ হয়ে যায়। প্রশ্ন হলো পরীক্ষায় যদি যোজনী আসে তুমি এরকম করে ব্যাখ্যা বিশ্লেষণ করে বাহির করবা, তো তো অনেক সময় নষ্ট হয়ে যাবে। এর জন্য মেইন যে মৌলগুলো আমাদের লাগে, মনে করো এই পারমাণবিক সংখ্যা 20 পর্যন্ত যোজনীগুলো তুমি একটু মুখস্থ করা ট্রাই করে ফেলবা, মুখস্থ হয়ে যাবে। এর মধ্যে গ্রুপ 1-এর যোজনীগুলো 1, গ্রুপ 2-এর যোজনীগুলো 2, গ্রুপ 17 যোজনীগুলো 1, এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। হ্যাঁ, আমরা যোজনীর মধ্যে আরও বিভিন্ন হিসাব বিন্যাস আছে। দেখো আমাদের আরেকটা হিসাব আছে সর্বোচ্চ যোজনী, সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী। এই জিনিসগুলোর সাথে আমরা একটু পরিচিত হই। দেখো দেখো আরেকটা আছে পরিবর্তনশীল যোজনী। তাহলে আমরা বিভিন্ন টাইপের যোজনী পাইলাম, সর্বোচ্চ যোজনী, সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী, পরিবর্তনশীল যোজনী। আমরা প্রত্যেকটা জিনিস আসি। আচ্ছা আমরা আগে পরিবর্তনশীল দিয়ে শুরু করে। দেখো যে মৌলের একাধিক যোজনী থাকে, কিছু কিছু মৌল আছে না যোজনী 2 হয়, 3 হয়, দুইটা হয়, 3টা হয়, এরকম যোজনীগুলোকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। যেমন মনে করো আমরা একটা উদাহরণ দিই, ফেরাস, এর যোজনী 2 হয়, 3 হয়, ফেরাসের যোজনী 2 হয়, 3 হয়।
তাহলে পরিবর্তনশীল যোজনী দেখাবে। এবার আমরা আসি সর্বোচ্চ যোজনী, সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী। এগুলো করার জন্য তোমাকে একটা যৌগ নিয়ে কাজ করতে হবে। মনে করো আমরা ফেরাসের যোজনী দুইটা কথা বলছি, 2ও হয় 3ও হয়। ফেরাসের একটা যৌগ দেখো FeCl2, এদিকে দেখো তাহলে এখানে ফেরাসের যোজনী হলো 2। আবার আরেকটা দেখো FeCl3, এখানে ফেরাসের যোজনী 3। তাহলে আমরা যোজনীগুলো কিভাবে বুঝবো একটু তোমাকে খেয়াল করো। এই ক্লোরিন কিন্তু হ্যালোজেন গ্রুপ। আমি বলেছিলাম যে কিছু কিছু গ্রুপ তুমি মুখস্থ, হ্যালোজেনের প্রত্যেকটা যোজনী 1 একদম ফিক্সড। এবার চিন্তা করে দেখো যারা যৌগগুলো কিভাবে গঠিত হয় সবসময় খেয়াল রাখবা, এটার যোজনী সংখ্যা এখানে চলে আসে, ফেরাসের যোজনী সংখ্যা এই জায়গায় চলে আসে। তাহলে এখানে ক্লোরিনের যোজনী 2 আর ফেরাসের যোজনী কত? ক্লোরিনের যোজনী 1, ফেরাসের যোজনী 2। এই 2 চলে গেছে এই জায়গায়, এই 1 চলে আসছে এখানে। আমরা 1 কখনোই লিখি না, এর একটা হিসাব বিজ্ঞান। আবার দেখো ক্লোরিনের যোজনী 1 ফিক্সড, এটাতে কিন্তু ফেরাসের যোজনী 3। তাহলে দেখো তাহলে ফেরাস চলে গেছে ক্লোরিনের কাছে, আর ক্লোরিনের 1 চলে আসছে ফেরাসের কাছে, আর আমরা 1 কখনোই লিখি না। এবার একটু খেয়াল করে দেখো, আমাদের টার্গেট ছিল আমরা এগুলা পড়ব সর্বোচ্চ যোজনী। এবার চিন্তা করো আমরা সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী একসাথে পড়ব। সক্রিয় যোজনী বলতে এর ক্ষেত্রে আমরা সক্রিয় যোজনীর কথা বলি, মানে একটা যৌগে ওই মৌলের যাদের একাধিক যোজনী থাকে যেটা ব্যবহৃত হয়। খেয়াল করে দেখো এইটাতে আমরা যদি এটা নিয়ে কথা বলি, ফেরাস ক্লোরাইড, এখানে ফেরাসের যোজনী হচ্ছে 2। ওকে, এর মানে ফেরাসের যোজনী যেহেতু 2, আমরা জানি ফেরাসের 2টা যোজনী হয়, 2ও হয় 3ও হয় এই যৌগে। তাহলে ফেরাসের সক্রিয় যোজনী 2। ক্লিয়ার? আমরা তাহলে পরিবর্তনশীল যোজনী বুঝলাম, সক্রিয় যোজনীটা বুঝলাম। আমরা এবার সর্বোচ্চ যোজনীতে আসি। সর্বোচ্চ যোজনী দেখো, তুমি জানো ফেরাসের যোজনী 2 আর 3, তাহলে ফেরাসের সর্বোচ্চ যোজনী কত? 3। ওকে, আমরা মনে রাখা যাবে বলো ফেরাসের যোজনী সর্বোচ্চ যোজনীটা 3। সর্বোচ্চ যোজনী দেখবেন ফিক্সড হিসাবে, এটা নিয়ে আর কোনো এক্সট্রা কথা বলতে হবে না। মনে করো ফেরাসের 2, 3, তাহলে সর্বোচ্চ যোজনী 3 হবে। সালফারের হয় 2, 4, 6, তাহলে সালফারের ক্ষেত্রে সর্বোচ্চ যোজনী হবে 6। তাহলে আমরা ফেরাস ক্লোরাইডের ক্ষেত্রে ফেরাসের সক্রিয় যোজনী পেলাম 2, আর সর্বোচ্চ যোজনী তো ফিক্সড 3। তাহলে সুপ্ত যোজনী আমরা কিভাবে পাবো? সুপ্ত যোজনী মনে রাখবা সব সময়, সুপ্ত যোজনী একটা ছোট সূত্র আছে, দেখে এরকম করে রাখবা। তাহলে সুপ্ত যোজনী আমরা লিখতে পারি সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী। আমরা এখানে যদি তোমাকে পরীক্ষায় কখনো আসি ফেরাস ক্লোরাইডে ফেরাসের সুপ্ত যোজনী কত, সহজ হিসাব নিকাশ। তাহলে সর্বোচ্চ যোজনী তুমি জানো ফেরাসের সর্বোচ্চ যোজনী কত? 3। আমি লিখে নিলাম 3। এই যৌগের ক্ষেত্রে সক্রিয় যোজনী কত? এখানে ফেরাসের যোজনী হচ্ছে 2 - 2 সমান মানে কত? 1। তাহলে এই যৌগে ফেরাসের সুপ্ত যোজনী কত? 1। আর সুপ্ত যোজনী মানে কি? সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী। ক্লিয়ার? এবার দেখো আমি যদি এটা নিয়ে কথা বলি, এটার ক্ষেত্রে যদি কথা বলি, এখানে ফেরাস এর যোজনী কিন্তু 3 ব্যবহার করা হয়েছে। এখন যদি আমি এটার ক্ষেত্রে যদি সুপ্ত যোজনী বাহির করতে চাই, সূত্র সেম, সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী। এখানে সর্বোচ্চ যোজনী 3, আবার দেখো এটার ক্ষেত্রে সক্রিয় যোজনীও 3, তাহলে সুপ্ত যোজনীর মান কত আসবে? 0 হবে। ক্লিয়ার? তাহলে আমরা যোজনী এই হিসাব নিকাশগুলো বুঝে রাখলাম, সর্বোচ্চ যোজনী, সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী, পরিবর্তনশীল যোজনী। যোজনীর এই অধ্যায়গুলো আমরা তাছাড়া বিভিন্ন মূল্য যোজনীগুলো মনে রাখতে পারলে সবচেয়ে বেটার। তোমাকে মনে রাখার টেকনিকগুলো এভাবে রাখতে হবে, গ্রুপ 1-এর সবগুলা 1, গ্রুপ 2-এরগুলো 2, হ্যালোজেনগুলো সবগুলো 1, আর বাকি মাঝখানে কয়েকটা আছে এগুলো মনে রাখতে পারলে আমাদের চলবে। এবার দেখো এই যোজনী এবং যোজ্যতা ইলেকট্রনের মাঝে 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 কিছু উল্টাপাল্টা প্রশ্ন হয়ে যাবে। এরকম তোমাকে এরকম দিল, আমি এই দিকে কথা বলে দেখো। তাহলে সোডিয়ামের দেখো বাইরের শক্তি স্তরে ইলেকট্রন আছে একটা, অ্যামাইনো যোজ্যতা ইলেকট্রন কত? 1। আবার যদি যোজনীর কথা বলি,
দেখো আমি ধাতুর ক্ষেত্রে বলছি যে সোডিয়াম একটা ধাতু। ধাতুগুলো আমরা কীভাবে বুঝবো মনে আছে? গ্রুপ 1, 2 এগুলো সবসময় ধাতু, বাম থেকে যখন ডানে যা আস্তে আস্তে অধাতু হয়। তাছাড়া মনে রাখার একটা টেকনিক আছে, আমাদের নামের পরে যদি আম উচ্চারিত হয়, আম, আমরা যে আম খাই এরকম উচ্চারণ আনি। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, যত আম আছে সবগুলোই ধাতু। এর বাইরে কিছু ধাতু আছে মানে কপার, জিঙ্ক, খুব কম। তুমি নিশ্চিত থাকো একদম আম উচ্চারিত যা হয় সব ধাতু, একদম ম্যাক্সিমাম 95% এরকম নামগুলা। তাহলে আমরা ধাতু খুব সহজে চিনতে পারতেছি, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারতেছি সোডিয়াম একটা ধাতু। তাছাড়া আরও বোঝা যায় বহি শক্তি স্তরে যদি 1, 2 অথবা 3টে ইলেকট্রন থাকে, সাধারণত ওগুলো সবগুলোই কী হয়? ধাতু হয়। বহি শক্তি স্তরে যদি 1, 2 অথবা 3 ইলেকট্রন থাকে সাধারণত ধাতু হয়। এবার একটু খেয়াল করো, তাহলে আমরা এখান থেকে পাইলাম সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন 1। এখন যদি তোমাকে বলি তাহলে সোডিয়ামের যোজনী কত? সোডিয়ামের যোজনীও কিন্তু 1। এর কারণ হচ্ছে কি, দেখো সোডিয়াম যখন বন্ধন গঠন করবে সে একটা ইলেকট্রন ছেড়ে দিবে, এই যে ওর বহি শক্তি স্তর হয়ে যাবে দ্বিতীয় শক্তি স্তর, ওর বহি শক্তি স্তর। তখন দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন হবে 8টা। আর আমরা জানি আর যখন অষ্টক পূর্ণ হয় তখন সে সবসময় ইলেকট্রন না, ওই একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে অষ্টক পূর্ণ করবে। তাছাড়া একটা ইলেকট্রন যখন ছেড়ে দেয় তখন ওর ইলেকট্রন হয়ে যাবে কয়টা? 10টা। তখন সে নিয়নে ইলেকট্রন বিন্যাস লাভ করবে। এর মানে আমরা বুঝতে পারতেছি সোডিয়ামের ক্ষেত্রে যোজনী যা যোজ্যতা ইলেকট্রন তা, কিন্তু আবার ক্লোরিনের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন 7। কিন্তু যোজনী যদি হিসাব করো, ক্লোরিন দেখা যখন বন্ধন গঠন করবে, যেহেতু বহি শক্তি স্তরে 7টা ইলেকট্রন, সে চাইবে একটা গ্রহণ করতে। তাহলে এর মানে বলছিলাম যে ইলেকট্রন মানে বন্ধন গঠনের ক্ষেত্রে যেই কটা ইলেকট্রন ওরা বন্ধন গঠনে অংশগ্রহণ করে, হয়তো গ্রহণ করে, না হয় ত্যাগ করে, না হয় শেয়ার করে, ইলেকট্রন যদি সে একটা গ্রহণ করে তাহলে ওর যোজনী হবে 1। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7, যোজনী হয়েছে 1। এর মানে প্রশ্ন কীরকম হতে পারে? দেখো তোমাকে বলতে পারে সোডিয়ামের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন একই হলেও ক্লোরিনের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন ভিন্ন কেন? ব্যাখ্যা করো। এই কথাটা তুমি বলে যাবা। বুঝছো তো ঘটনা কি? প্রশ্ন কীরকম হতে পারে? সোডিয়ামের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন একই হলেও ক্লোরিনের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন এক নয় কেন? ব্যাখ্যা করো। তুমি এই জিনিসগুলো ব্যাখ্যা করে যাবা। ঠিক আছে, আমাদের এইগুলো যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন। আমরা এর পরের টপিকে যাই। ক্যাটায়ন এবং অ্যানায়ন। দেখো এই জিনিসগুলোর সাথে অনেকে তোমরা পরিচিত, তবে এই জিনিসগুলো আমাদের খুব কাজে লাগবে। এর জন্য আমাদের এগুলোর সাথে আরেকটু ভালো করে পরিচিত হতে হবে। খুব সহজ হিসাব নিকাশ দেখো, ক্যাটায়ন ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে ক্যাটায়ন বলা হয়। সহজ হিসাব নিকাশ, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারতেছি কি মানে পজিটিভ চার্জ, মানে ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে কি বলা হবে? ক্যাটায়ন বলা হবে। অ্যানায়নটা তার উল্টা, ঋণাত্মক চার্জ। ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে কি বলা হবে? অ্যানায়ন বলা হবে। সহজ হিসাব নিকাশ। এবার আমরা আসি তাহলে কিভাবে ক্যাটায়ন গঠিত হয়, কিভাবে অ্যানায়নটা গঠিত হয়। এর মানে কি, প্লাস চার্জ আনতে হবে। মনে রাখবা ধাতু যখন ইলেকট্রন ত্যাগ করে দেয়, ইলেকট্রন ত্যাগ করলে তুমি পজিটিভ হবে অল টাইম। আর ইলেকট্রন ত্যাগ কারা করে? যারা ধাতু তারাই তো ইলেকট্রন ত্যাগ করে। এখন তুমি যে কোনো একটা ধাতুর নাম বলো, মনে করো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাসটা একটু পড়ে নিই। দেখো 1s2 2s2 2p6 3s এই যে 2। এখন প্রশ্ন ছিল ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করবে, কয়টা ইলেকট্রন ত্যাগ করবে দেখে নাও। এই যে দেখো বহি শক্তি স্তরে 2টা ইলেকট্রন, সে যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে তাহলে দেখো এখানে অষ্টক পূর্ণ হয়। এবং এই যে দেখো সে যখন 2টা ত্যাগ করে ফেলবে তখন আর ইলেকট্রন হবে 10টা, আর 10টা ইলেকট্রন কার? নিয়ন। তখন সে খুব সহজে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাহলে ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? 2টা। তো তুমি এটা এইভাবে লিখবা, ম্যাগনেসিয়াম -2 ইলেকট্রন, ম্যাগনেসিয়াম 2+। এই যে দেখো এখানে ছিল নিরপেক্ষ কোনো আয়ন ছিল না, বাট যখন সেই ইলেকট্রন ত্যাগ করবে তখন কিন্তু সে আয়ন হয়ে গেল ম্যাগনেসিয়াম 2+, ক্যাটায়ন। দেখো এখানে এটাকে কখনোই ম্যাগনেসিয়াম বলা যাবে না, বলতে হবে ম্যাগনেসিয়াম ক্যাটায়ন অথবা ম্যাগনেসিয়াম 2+ আয়ন।
ম্যাগনেসিয়াম ক্যাটায়নও বলা যাবে, ম্যাগনেসিয়াম 2+ আয়নও বলা যাবে। তাহলে আমরা ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে ক্যাটায়ন বলা হয়। আর ক্যাটায়ন কখন হয়? সবসময় ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়। এই দেখো সব বিকাশ। আমরা অ্যানায়ন বললাম, ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে অ্যানায়ন বলে। একটা মৌলত একটা পরমাণু বা মৌল স্বাভাবিক অবস্থাতে সে নিরপেক্ষ থাকে, যখন সে ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। এবার যদি ইলেকট্রন সে গ্রহণ করে তখনই সে কি হয়ে যাবে? ঋণাত্মক চার্জ বিশিষ্ট হবে। ইলেকট্রন কারা গ্রহণ করে? নর্মালি যারা অধাতু, তাই না? একটু আমি এই যে দেখো একটু ক্লোরিন বললাম সে বই শক্তিতে 7টা ইলেকট্রন, তাহলে সে একটা ইলেকট্রন গ্রহণ করবে। দেখো তো দেখো ক্লোরিনের বই শক্তি স্তরে 7টা আছে, সে একটা গ্রহণ করে অষ্টক পূর্ণ করবে। তাছাড়া ক্লোরিনের ইলেকট্রন বর্তমান পারমাণবিক সংখ্যা কত? ইলেকট্রন কত আছে? 17টা। আর একটা গ্রহণ করলে হবে 18টা, তখন সে আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। আর মানে ক্লোরিন কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে। ক্লোরিন প্লাস ইলেকট্রন Cl মাইনাস। এই যে দেখো, তাহলে ক্লোরিন অ্যানায়নে পরিণত হয়েছে, অর্থাৎ সে মাইনাস চার্জ বিশিষ্ট হয়েছে, মানে নেগেটিভ চার্জ বিশিষ্ট হয়েছে। তাই আমরা কি বলবো? এখন হয়ে গেল কি ক্লোরিন অ্যানায়নে পরিণত হলো। তাহলে আমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন বুঝতে পারলাম, ঠিক আছে? তো এবার আমরা আসি অন্য একটা টপিক নিয়ে কথা বলি। এই অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক বন্ধন। আমরা এখন কিন্তু বন্ধনে যাই না, আমরা বন্ধন বিভিন্ন প্রকারের হয়। আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন হয়, ধাতব বন্ধন হয়, হাইড্রোজেন বন্ধন হয়। তা আমাদের এখানে বইটাতে আছে আরও অনেক বন্ধন আছে। আমাদের 9-10 বই আছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন। আমরা আজকে এই 3টা থেকে একটা পড়ি, আয়নিক বন্ধনটা পড়ার চেষ্টা করি। কি বললাম? আয়নিক বন্ধনটা আমাদের বই আছে 3টা: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন। তাহলে আয়নিক বন্ধন আরেকটা নাম হচ্ছে তড়িৎযোজী বন্ধন। প্রথম অবস্থা আমরা বুঝবো। দেখো এগুলো আমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এই টপিকগুলো একটু ভালো করে পড়বা এবং আশা করি এগুলো বুঝলে সৃজনশীল নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, নিজে নিজে পারবা। সো আমাকে থিওরি ভালো করে পড়তে হবে। তাহলে আয়নিক বা তড়িৎযোজী বন্ধন কাকে বলি? আমি যদি খুব সহজ করে বলি, ধাতু এবং অধাতুর মধ্যে বন্ধনটাই আয়নিক বন্ধন। অন্যভাবে যদি বলি, ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে বন্ধনটাই হচ্ছে কি? আয়নিক বন্ধন। কারণ ক্যাটায়ন এবং অ্যানায়ন, তো ক্যাটায়ন কারা হয়? ধাতুরা ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন হয়। অধাতু কারা হয়? অধাতু অ্যানায়ন কাকে বলে? ওই যে অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন হয়। তাহলে এর মানে কি? ক্যাটায়ন এবং অ্যানায়ন যে মিলে যে বন্ধন গঠিত হয় তাকে কি বলা হয়? আয়নিক বন্ধন বলা হয়। আয়নিক বন্ধন একবার সহজ হিসাব নিকাশ তুমি একদম দেখে বুঝতে পারবা এটা কি আয়নিক বন্ধন নাকি কোন বন্ধন। তুমি মনে রাখবা আয়নিক বন্ধনে অল টাইম ধাতু থাকবে, একটা ধাতু থাকবে, একটা অধাতু থাকবে। আর ধাতু আমি কিন্তু বলেছিলাম যে নাম দেখেই তুমি বুঝতে পারবা, নামটা শুনেই তুমি বুঝতে পারবা এটা কি বন্ধন, এটা ধাতু নাকি অধাতু। জাস্ট যেগুলো নামের পরে আম উচ্চারিত হয়, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সবগুলো একটা আম যেগুলো হয়, যে কোনো একটা তুমি চিন্তা করো। মনে করো আমি তোমাকে এরকম বললাম, এই যে দেখো NaCl, KCl, সোডিয়াম ফ্লোরাইড, AlCl3, Na2O, M3O। খেয়াল করে দেবো আরও আছে অনেক, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, আরও লিখতে পারো তুমি ক্যালসিয়াম অক্সাইড। দেখো এগুলো সবগুলাই আয়নিক বন্ধন। তোমরা যখন সৃজনশীল পড়তে যাবো দেখো ঘুরে ফিরে এগুলোই আসবে বারবার। আমরা আসি, আমরা বলছিলাম যে আয়নিক বন্ধনে ধাতু আর অধাতু মানে ক্যাটায়ন আর অ্যানায়ন মিলে আয়নিক বন্ধন হয়। সোডিয়াম ক্লোরাইড আসো, সোডিয়াম এটাকে ধাতু না, সোডিয়াম উচ্চারণ কি? সোডিয়াম। আর ক্লোরিন হচ্ছে অধাতু, এটা দেখো পটাশিয়াম আর হচ্ছে ক্লোরিন। পটাশিয়াম একটা ধাতু আর ক্লোরিন শেষ অধাতু। ধাতুটা থাকলেই আমরা মনে খুব সহজে বুঝতে পারতেছি আয়নিক বন্ধন। আবার সোডিয়াম ফ্লোরাইড, এই যে সোডিয়াম সে একটা ধাতু আর ফ্লোরিন হচ্ছে অধাতু। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ধাতু, ক্লোরিন হচ্ছে অধাতু। সোডিয়াম
অক্সাইড, তাহলে সোডিয়াম এখানে ধাতু, অক্সিজেন সধাতু। যে ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, দেখো সবগুলো তুমি দেখে সহজে বুঝতে পারবা কোন বন্ধন হবে, কারণ আমাকে আগে বুঝে নিতে হবে, তারপর তুমি খুব সহজে লিখতে পারবা। বুঝছো তো? আমরা এখান থেকে যে কোনো একটা একটু আলোচনা করি, তাহলে যেন তুমি খুব সহজে বুঝতে পারো। মনে করো প্রথমটা নিয়ে আমরা একটু কথা বলি, সোডিয়াম ক্লোরাইড। এখন তোমাকে বলো পরীক্ষা যখন আসে, মনে করো সোডিয়াম ক্লোরাইড এই যৌগটির বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। এর মানে প্রথমে তোমাকে ইলেকট্রোবিন্যাসটা করে নিতে হবে। সরি, একটা একটা করে সোডিয়ামের ইলেকট্রোবিন্যাস 1s2 2s2 2p6 3s1, আর ক্লোরিন 17 1s2 2s2 2p6 3s2 3p5। এবার তুমি চিন্তা করো, তাহলে এবার দেখো সোডিয়াম ইলেকট্রন দেখে তোমাকে বুঝতে হবে সে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে। দেখো তো ওর বহিঃশক্তি স্তরে একটাই ইলেকট্রন আছে, সেই জন্য এটা ত্যাগ করে দিবে, তাহলে এই যে বহিঃশক্তি স্তরে 8টা হয় এবং 11টা থেকে একটা ইলেকট্রন চলে গেলে হয় 10টা, আর 10টা হচ্ছে নিয়ন। এর মানে সোডিয়াম অবশ্যই একটা ইলেকট্রন ত্যাগ করবে। আবার ক্লোরিনের দিকে তাকাও, ওর বহিঃশক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 7টা, সে যদি একটা গ্রহণ করে তাহলে ওর বহিঃশক্তি স্তর অষ্টকপূর্ণ হবে। আবার দেখো ক্লোরিনের মোট ইলেকট্রন কিন্তু 17টা, সে যদি একটা গ্রহণ করতে পারে হবে 18টা, আর 18টা কে? আর্গন। ওই যে বলছিলাম না, প্রত্যেকটা মৌলই চায় ইলেকট্রন গ্রহণ করে অথবা ইলেকট্রন বর্জন করে বা শেয়ারের মাধ্যমে ওই নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন লাভ করতে। আর নিষ্ক্রিয় গ্যাসগুলো তোমাদের অবশ্যই জানা আছে। এবার আমরা বুঝতে পারতেছি সোডিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? একটা ইলেকট্রন ত্যাগ করবে। এবার লিখবা সোডিয়াম মাইনাস ইলেকট্রন, সোডিয়াম ইনটু প্লাস। এই যে আমরা ক্যাটায়ন পেয়ে গেলাম, ক্লিয়ার? আর ক্লোরিন কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে দেখো ক্লোরিন প্লাস ইলেকট্রন, ক্লোরিন মাইনাস, এই যে দেখো, তাহলে আমরা এই যে ক্যাটায়ন এই যে অ্যানায়ন পেয়ে গেলাম। তো আমরা জানি কি ক্যাটায়ন এবং অ্যানায়নের মাঝে যে বন্ধনটা হয় সে বন্ধনে আমরা আয়নিক বন্ধন বলি। আমরা এইভাবে দেখাবো, সাথে বৃত্তাকার ইলেকট্রোবিন্যাস করে আমরা বন্ধনটা দেখাবো। বৃত্তাকার ইলেকট্রোবিন্যাসে দেখো এই সোডিয়াম সোডিয়ামের কক্ষপথ কয়টা আছে? দেখো 3টা। প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। ইলেকট্রনটা ডিস্ট্রিবিউট করে দাও। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা? 8টা, তৃতীয় কক্ষপথে 1টা আছে, আমরা একটা দিয়ে দিলাম। এবার তুমি ক্লোরিনে আসো। প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। ক্লোরিনের প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, ও তৃতীয় কক্ষপথে আছে কয়টা? 7টা আছে। এই যে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, আর এই যে আমরা দেখলাম যে ক্লোরিন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে। এটা এইভাবে দেখাই দিবা, এই ইলেকট্রনটা গোল করে এই দেখো দিয়ে দিল, একদম তীর চিহ্নিতে দেখাবো। দেখানোর পরে এবার দেখো সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করবে তাহলে কি হবে? সোডিয়াম প্লাস হবে। এবার আমরা সোডিয়াম প্লাস বৃত্তাকার ইলেকট্রন তাই এখানে হবে সোডিয়াম প্লাস। এখানে সোডিয়াম, এটা হলো সোডিয়াম প্লাস। সোডিয়াম প্লাসে দেখো সেই জন্য একটা ইলেকট্রন ত্যাগ করবে, তৃতীয় শক্তিস্তরী ইলেকট্রন ছিল একটা, সেটা ছেড়ে দিছি, তাহলে তৃতীয় শক্তিস্তরটা আর থাকবে না। প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, ইলেকট্রনটা দিয়ে দিও। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা হয়ে গেল। ক্লোরিন দেখো 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 7টা ছিল, সে একটা গ্রহণ করবে। আর যখন সে ইলেকট্রন গ্রহণ করবে তাহলে এখানে ক্লোরিন থাকবে, ক্লোরিন হবে অ্যানায়নের প্রোডাক্ট হবে Cl মাইনাস। প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথে ইলেকট্রন 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে আগে ছিল 7টা, এবার হয়ে যাবে 8টা। 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। এইবার হলো সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস পেয়ে গেলাম, মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন পেয়ে গেলাম। আমরা জানি ক্যাটায়ন এবং অ্যানায়নের যে বন্ধনটা গঠিত হয় সে বন্ধনটা কি বন্ধন? আয়নিক বন্ধন। এখানে লিখে নিলাম সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন। ঠিক এরকম করে আমরা প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করতে পারবো। এখানে আরেকটা জিনিস আমি খেয়াল করে দেখো, এখানে মনে করি এটা নিয়ে কথা বলি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। দেখো অ্যালুমিনিয়াম এখানে একটা, ক্লোরিন হলো 3টা। বলে স্যার এটা আবার কীভাবে কী করবো? কারণ আছে। কারণ হচ্ছে দেখো সোডিয়াম, আমরা এটা নিয়ে কথা বলি, সোডিয়াম যে করে ইলেকট্রন ত্যাগ করবে, ক্লোরিন ওই করে ইলেকট্রনে গ্রহণ করবে। আর মানে একটা ক্লোরিনে একটাই তো গ্রহণ করবে,
সোডিয়াম একটাই ত্যাগ করতে পারবে। কিন্তু আমরা এটা নিয়ে কথা বলি, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, এর মানে অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ছেড়ে দেয়। কয়টা ইলেকট্রন ছাড়ে? 3টা। এখানে ক্লোরিন 3টা। এখন প্রশ্ন ছিল একটা ক্লোরিন দিয়ে একটা গ্রহণ করবে, তাহলে একটা ক্লোরিন কি অ্যালুমিনিয়ামের সাথে বন্ধন গঠন করবে? হবে না, কারণ অ্যালুমিনিয়ামের 3টা ছাড়লে ও যার সাথে সে বন্ধন গঠন করবে ওকে 3টাই গ্রহণ করতে হবে। তাহলে একটা ক্লোরিন আমরা যদি একটা গ্রহণ করি, তাহলে এখানে 3টা ক্লোরিন মিলে অ্যালুমিনিয়ামের 3টা ইলেকট্রন গ্রহণ করবে। এই জন্য এখানে 3টে ইলেকট্রন মানে 3টা ক্লোরিন ব্যবহৃত হয়েছে। এরা আমাদের কি আয়নিক বন্ধনের হিসাব নিকাশ। মনে থাকবে তো? এখানে বাকি প্রত্যেকটা নিয়ে তুমি বাসায় একটু হোমওয়ার্ক করে দেখবা, ইনশাল্লাহ তুমি পেয়ে যাবা আশা করি। আচ্ছা, আমরা এখানে আরেকটা জিনিস নিয়ে কথা বলি। আয়নিক বন্ধনের যে বৈশিষ্ট্যগুলো দেখো, আয়নিক বন্ধনগুলো যখন ক্যাটায়ন এবং অ্যানায়ন নিয়ে যখন বন্ধন গঠন করে ওদের মধ্যে যে আকর্ষণটা হয় সেই আকর্ষণ অনেক শক্তিশালী বন্ধন গঠিত হয়, আকর্ষণ একটু বেশি হয়। ক্যাটায়ন এবং অ্যানায়ন যখন বন্ধন গঠন করে ওদের আকর্ষণটা তুলনামূলক বেশি হয়। আর আকর্ষণ যখন বেশি হয় এবং যৌগটাও খুব শক্তিশালী হয়, এর জন্য আয়নিক বন্ধনের গলনাঙ্ক এবং ছোটনাঙ্ক একটু বেশি হয়। আয়নিক গলনাঙ্ক ছোটনাঙ্ক একটু কী হয়? বেশি হয়। আবার আরেকটা জিনিস খেয়াল করো, আয়নিক যৌগগুলা দ্রবণীয় নাকি অদ্রবণীয়? আয়নিক যৌগগুলো অবশ্যই দ্রবণীয় এবং ওরা পানিতে দ্রবীভূত হয়। যারা যারা আয়নিক বন্ধন গঠন করে তারাই তো আয়নিক যৌগ, আর আয়নিক যৌগগুলো সবগুলো কী হয়? পানিতে দ্রবীভূত হয়। এগুলো একটু মনে রাখতে হবে। আমরা এরপরের বন্ধনে যেতে হবে। আমাদের আরেকটা বন্ধন আছে, দেখো সমযোজী বন্ধন। দেখো আমরা আয়নিক বন্ধনে দেখছিলাম ধাতু এবং অধাতু মিলে বন্ধন গঠন করে, তাই না? এখন প্রশ্ন ছিল এবার দেখো, তোমাকে যদি আমি 2টে অধাতু দিই তাহলে কি বন্ধন গঠন হবে না? কারণ আয়নিক বন্ধনে তুমি দেখছো যে একজন ইলেকট্রন ত্যাগ করে আরেকজন ইলেকট্রন গ্রহণ করে। কিন্তু যখন আমি 2টা অধাতু দিব, তো অধাতুর ধর্ম হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা, তাহলে 2টাই তো অধাতু, 2টাই যাবে ইলেকট্রন গ্রহণ করতে, তাহলে ইলেকট্রন দিবে কে? হ্যাঁ, এর একটা সময় চমৎকার একটা হিসাব নিকাশ আছে। তখন 2টা অধাতু যখন আসে তখন কেউ ইলেকট্রন ত্যাগ করে না, আবার কেউ ইলেকট্রন গ্রহণ করে না, দুজনে মিলে ইলেকট্রন শেয়ার করে। মনে করবা আয়নিক বন্ধনের ক্ষেত্রে একজনে বড় লোক, আরেক মানে বড় লোক একজন ধনী, আরেকজনে কি দরিদ্র বা গরিব মানুষ। তো ধনী মানুষ দান করে আর গরিব মানুষ সেটা গ্রহণ করে। এলো আমাদের আয়নিক বন্ধন হিসাব নিকাশ। কিন্তু সমযোজী বন্ধনে মনে রাখবা দুজনে কি মধ্যবিত্ত, কেউ কাউকে দেয়ও না নেয়ও না। তখন কি করে? দুজনে মিলে শেয়ার করে যে কোনো কাজ করে, তুমি কিছু দাও আমিও কিছু দেই, দুজনে মিলে একটা বন্ধন গঠন করি। এই এক হিসাব নিকাশ। এবার দেখো আমরা এমন সমযোজী বন্ধনের ক্ষেত্রে আমরা বলতে পারি অধাতু এবং অধাতু মিলে যে বন্ধনটা গঠন করে সেটাই সমযোজী বন্ধন। এবং কিছু শব্দটা কীভাবে লিখে রাখতে পারো, অধাতু প্লাস অধাতু আর কিছু কি ইলেকট্রন শেয়ার। এর মানে এই যে কথাগুলা মানে সমযোজী বন্ধনের ক্ষেত্রে প্রযোজ্য। অধাতু অধাতু এবং মিলে সমযোজী বন্ধন হবে, আর কি করবে? ইলেকট্রন শেয়ার করবে। তো আমরা বলতে পারি যৌগ গঠনকালে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলা হয়। এখন আমরা দেখি সমযোজী বন্ধনের যে কোনো কয়েকটা উদাহরণ দেখি। দেখো আমরা এরকম করে দেখি, মনে করি এটা HCl। আমরা HCl এর যৌগ আমাদের দেখো, তাহলে এখানে প্রশ্ন ছিল হাইড্রোজেন আর হচ্ছে ক্লোরিন। আমরা ইলেকট্রনের সাইডে করে নিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। হাইড্রোজেন ইলেকট্রন একটা 1s1, ক্লোরিন 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। এবার তুমি দেখো হাইড্রোজেনের ইলেকট্রন আছে একটা, আর ক্লোরিনের বৈযুক্ত ইলেকট্রন আছে কয়টা? 7টা। আমরা দেখছিলাম এর আগে দেখছি ক্লোরিনের একটা ইলেকট্রন প্রয়োজন অষ্টক পূর্ণ করতে, অথবা ইলেকট্রনের 17টা আছে আর একটা গ্রহণ করলে সে আর্গনে ইলেকট্রন লাভ করবে, সে চাবে একটা গ্রহণ করতে। তো হাইড্রোজেনকে একটা দিয়ে দিবে। দেখো 7 তো ছাড়া কেউ কোনো কাজ করে না।
হাইড্রোজেন এখানে একটা ইলেকট্রন দিলে ওর কি লাভ? ওর কোনো লাভ হইলো? ও দিবে না। দিলে তো ক্লোরিন মানে অষ্টকপূর্ণ হবে বা 18টা হবে, কিন্তু হাইড্রোজেনে ওই ইলেকট্রনটা ওকে দিবে না। তা কিন্তু আবার দেখো ক্লোরিনের সাথে বন্ধন গঠন করছে, কিন্তু ক্লোরিনের যে একটা প্রয়োজন, তাহলে ক্লোরিন কোথেকে ইলেকট্রন পাইলো? তখন ওরা দুজনে মিলে ইলেকট্রন শেয়ার করে। ইলেকট্রন শেয়ারটা আমি তোমাকে দেখাচ্ছি, একটু দেখো। আমরা প্রথমে ক্লোরিন দেখো, এটা ক্লোরিন, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথে ইলেকট্রন 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, আর তৃতীয় কক্ষপথে কয়টা? তাহলে আমরা ক্লোরিনের ইলেকট্রন করলাম, আমরা দেখলাম কি তো ক্লোরিনের সাথে হাইড্রোজেন সমযোজী বন্ধন, তাহলে ইলেকট্রন কি করে শেয়ার করে? শেয়ার করে বলতে ওই যে দেখো এখানে একটা ইলেকট্রন আছে না, আমরা এই একটা ইলেকট্রন শেয়ার করে। এইটা আমাদের মনে হয় হাইড্রোজেন এ। হাইড্রোজেনের একটা ইলেকট্রন কি দেখো, আমরা হাইড্রোজেন ইলেকট্রনটাকে মনে করো ক্রস চিহ্নতে দেখাইলাম, আর এটাকে এখানে না যে আমরা এই জায়গায় দিলাম। তাহলে ঘটনা কি হলো এবার দেখো। আরেকটা জিনিস মনে রাখবা, শেয়ারকৃত ইলেকট্রনটা উভয় পরমাণুই নিজের বলে দাবি করে। মনে করবা এই শেয়ারকৃত ইলেকট্রনটা হাইড্রোজেনের ক্ষেত্রে একবার চিন্তা করবা, আবার শেয়ারকৃত ইলেকট্রনটা ক্লোরিনের ক্ষেত্রে একবার চিন্তা করবা। স্বাভাবিকভাবে তোমরা দুই বন্ধু মিলে যখন কোনো কিছু শেয়ার করবা, মানে শেয়ার করে দুজনে মিলে যে কোনো একটা শুরু করলাম, এর মানে কি এটা তো তোমারও হক আছে, তোমার বন্ধুরও হক আছে, একটা সেম হিসাব নিকাশ। তাহলে এই শেয়ারকৃত ইলেকট্রনটা হাইড্রোজেনের ক্ষেত্রে চিন্তা করবো, এই শেয়ারকৃত ইলেকট্রনটা ক্লোরিনের ক্ষেত্রে চিন্তা করবো। তো হাইড্রোজেনের ক্ষেত্রে চিন্তা করলে দেখো এই ইলেকট্রন যেটা হাইড্রোজেনের, তাহলে দুইটা ইলেকট্রন হয়ে গেল হাইড্রোজেনের বহিঃশক্তি স্তরে, আর দুইটা ইলেকট্রন মানে কি সে দুইয়ের নিয়ম মানলো এবং সে হিলিয়ামের ইলেকট্রন নেস্ট অর্জন করে ফেললো। এবার দেখো ক্লোরিনের ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, মনে করো হাইড্রোজেন বাদ, তাহলে ক্লোরিনের 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, শেয়ারকৃত ইলেকট্রন সহ 4 জোড়া হয়, তাহলে ক্লোরিনের বহিঃশক্তি স্তরে অষ্টকপূর্ণ হয়ে গেল না? হ্যাঁ, এবার দেখো দুইজনেরই স্বার্থ হাসিল হয়েছে, সেও কিন্তু হিলিয়ামের ইলেকট্রন নেস্ট লাভ করছে, আর ক্লোরিনে আর্গনের ইলেকট্রন নেস্ট লাভ করেছে। এইবার দেখো মানে কি অধাতুগুলো কিন্তু বন্ধন গঠন করে একটা চমৎকার হিসাব নিকাশ কি ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করে। আর মনে রাখবে শেয়ারকৃত ইলেকট্রনটা দুইটা মৌলই নিজের বলে চিন্তা করবে। এখন আমাদের এই সমযোজী বন্ধনের ক্ষেত্রে আরেকটা জিনিস চিন্তা করতে হয়, মুক্ত জোড় আর বন্ধন জোড়, এই কথাগুলো একটু খেয়াল রাখবো। আমরা এখানে লিখি মুক্ত জোড় আর কি বন্ধন জোড়। এটা মুক্ত জোড় বন্ধন জোড় হিসাবটা সবসময় সমযোজী বন্ধনের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোথাও তুমি এটা চিন্তা করতে পারবে না। হ্যাঁ, এবার একটু দেখো, আমরা প্রথমে আসি বন্ধন জোড়। মনে করো বন্ধন জোড়, ইলেকট্রন মানে যৌগ বা মানে বন্ধন গঠন করলে যে ইলেকট্রনগুলো ব্যবহৃত হয় বা বন্ধনের ক্ষেত্রে যে ইলেকট্রনগুলো অংশগ্রহণ করে ওগুলোই বন্ধন জোড়। এখানে একটু খেয়াল করে দেখো, এখানে এইগুলোকে বন্ধন গঠনে অংশগ্রহণ করছে, এগুলো করছে, এগুলো করছে। আচ্ছা, আর ভিতরেগুলো নিয়ে তোমার চিন্তা করার কখনো প্রয়োজন নাই। মুক্ত জোড় বন্ধন জোড়া অথবা বন্ধনের ক্ষেত্রে অল টাইম শুধু বাইরের শক্তি স্তর নিয়ে কথা বলবা, ভিতরেগুলো নিয়ে কোনো কথা হবে না। তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে দেখো এই দুইটার মাঝে, কারণ ক্লোরিনে এখানে বহিঃশক্তি স্তর থাকলেও এগুলো কিন্তু বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই, শুধু এগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করেছে। মানে আমি বলছিলাম যেগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে ওগুলোই বন্ধন জোড়। তাহলে এখানে বলো বন্ধন জোড়, দেখো এখানে কিন্তু কোনো সিঙ্গেল কিছু বোঝা না, জোড় মানে জোড়া। এখানে বন্ধন জোড় কয়টি? একটি। তাহলে বন্ধন জোড় ইলেকট্রন কয়টি? এক। এক মানে একটা না, এখানে এক জোড়া। তাহলে আমার এখানে আমি বন্ধন জোড় বলে নিচ্ছি, তাহলে বন্ধন জোড় হিসেবে কত? একটি বন্ধন জোড় আমরা পেয়ে গেলাম। এবার বললাম মুক্ত জোড়। দেখো হাইড্রোজেনের বহিঃশক্তি স্তরে তার কোনো মুক্ত ইলেকট্রন নাই, সে একটা ছিল একটা বন্ধন করে ফেলছে। ক্লোরিনে দেখো বহিঃশক্তি স্তরে কথা বলবা, তাহলে এখানে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, এই 3 জোড়া ইলেকট্রনকে বন্ধন গঠন করছে, ওরা বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই। যেগুলা বন্ধন গঠনে অংশগ্রহণ করে না ওগুলা হচ্ছে কি মুক্ত জোড়। মানে যৌগ গঠনের পরে মৌলগুলার বহিঃশক্তি স্তরে যেই ইলেকট্রনগুলা বন্ধন গঠনে অংশগ্রহণ করেনি ওরাই হচ্ছে মুক্ত জোড়। তাহলে আমরা এখানে বলতে পারতেছি এখানে মুক্ত জোড় দেখো 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, ওইদিকের কোথাও নাই। তাহলে মুক্ত জোড় কয় জোড়া? 3 জোড়া বা 3টি। তাহলে মুক্ত জোড় কত পেলাম? 3। মানে 3 জোড়া মানে 6টি ইলেকট্রন। এখানে বন্ধন জোড় মানে 1 জোড়া মানে 2টি ইলেকট্রন। তাহলে আমরা সমযোজী বন্ধনের ক্ষেত্রে হিসাবটা বুঝলাম, আমরা ইলেকট্রনটা শেয়ার করে বন্ধন গঠন করবে। আবার এখানে আরেকটা চমৎকার হিসাব আছে, মুক্ত জোড় আর বন্ধন জোড়।
এবার দেখো আমরা আরো কিছু বন্ধন দেখি। দেখো যখন দুইটা অধাতু একসাথে হয়, মনে কর একই রকম, মনে কর ফ্লুরিন, এই যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন দিতে পারো। মনে করো আমি যদি দুইটা ফ্লোরিন একসাথে দেই, অবশ্যই কি হবে, ফ্লোরিন অণু গঠন হবে। দুইটা ক্লোরিন একসাথে দিলে ক্লোরিন অণু গঠন করবে, ব্রোমিন, আয়োডিন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ঠিক আছে। দেখো এই জিনিস আমি কেন লিখছি, ওদেরকে বলা ওরা মৌলিক অণু গঠন করে। ওরা কি গঠন করে, মৌলিক অণু গঠন করে। এখন চিন্তা করে দেখো মৌলিক অণু বলতে, দেখো ফ্লোরিন, এই যে F2, এটা হবে কি Cl2, এটা হবে কি Br2, এটা হবে I2, H2, O2, N2। এই যে ওদেরকে বলা হয় মৌলিক অণু। মৌলিক অণু আবার কি জিনিস, দেখো এখানে তো শুধুই ফ্লোরিন, এক প্রকারের মৌল। মৌল যে জিনিস মাত্র আমরা কি বুঝি, এখানে একটা জিনিসই আছে। এখানে যদি 1 কোটি ফ্লোরিন ঢুকাই দাও, শুধুই তো ফ্লোরিন আছে, এর মানে আমরা এটা কি বলতে মৌলিক অণু বলি। আর এখানে কিন্তু দেখো পরমাণু অবস্থায় আছে। আর যখন একাধিক মৌল একসাথে মিলে তখন আমরা এটা কি বলি, একাধিক পরমাণু যখন একসাথে মিক্সড হয় তখন সেটাকে আমরা বলি অণু। এই যে মৌলিক অণু, এটাও মৌলিক অণু, এরা সব মৌলিক অণু। এর জন্য এদেরকে বলা হয় কি দ্বিপরমাণুক। ওরা বন্ধন মানে বিক্রিয়া করার সময় কখনো সিঙ্গেল অংশগ্রহণ করে না। এদেরকে এই যে দেখো এগুলোকে মনে রাখবা, এগুলোকে বলে দ্বিপরমাণুক। ওরা সবসময় এই অবস্থায় থাকে। এখন মনে করি যে আমি একটু আগে যেমন একটা মনে করি ক্লোরিন নিয়ে আলোচনা করি। ক্লোরিন কীভাবে ক্লোরিন কেন দ্বিপরমাণু হয়? দ্বিপরমাণু বলতে ওরা দেখো সবাই দুইটা মিলে দুইটা পদার্থ মিলে একটা অণু গঠন করে, এদের ওদেরকে বলে দ্বিপরমাণু। এখন আমি যদি ক্লোরিন নিয়ে কথা বলি, এর মানে কি Cl2, মানে দুইটা ক্লোরিন একসাথে মিলে Cl2 অণু গঠন করে। এবার দেখো আমরা একটা ক্লোরিন এলিমেন্ট আগে একটু করি। P5। তাহলে দেখো ক্লোরিনের বৈশিষ্ট্য স্তরে 7টা ইলেকট্রন। তো দুইটা ক্লোরিন যদি একসাথে মিক্সড হয়, দুইটা ক্লোরিনের চাবে ইলেকট্রন গ্রহণ করতে, কিন্তু দুইজনে যদি গ্রহণ করতে চায় দিবে কি, তাই না? এখন তাহলে কেউ দিবে না। এর মানে ক্লোরিন দুইজনে যদি গ্রহণের ক্ষেত্রে আগ্রহী, কেউ ক্লোরিন ইলেকট্রন দিবে না, তাহলে ইলেকট্রন কি হবে, শেয়ার করবে। শেয়ার কিভাবে করবে দেখো, শেয়ার করবে কি লাভ হবে দেখি আমরা। এর আমাদের ক্লোরিনের প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে কয়টা, 7টা। দেখো শেয়ারের ক্ষেত্রে তুমি মনে রাখবা, আমরা কিন্তু ক্লোরিনের যদি 1 খেয়াল করে দিই, দেখো 7টা, এর মানে আর একটা করে দেয়, মানে সে একটাই শেয়ার করবে। এই যে মনে করো আমি এখানে এই দিকে রাখলাম, এর মানে এই ইলেকট্রন কি করবে, শেয়ার করবে। ওই পাশে আমরা আরেকটা ক্লোরিন দিয়ে দেখো, এই দেখো আরেকটা ক্লোরিন রাখলাম। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা, সামনে গেলে একটু ক্রস চিহ্ন দিয়ে দেখা যায়, সুন্দর দেখা যায়। ক্রস চিহ্ন দিয়ে দেখাবো, হ্যাঁ ক্রস চিহ্ন। 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, এটাতে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, আর এই যে দেখো এখানে একটা। এইবার দেখো এই ক্লোরিনে একটা শেয়ার করছে, আবার এই ক্লোরিনে কিন্তু একটা শেয়ার করছে। এবার শেয়ার করে দেখো, আমরা বলছিলাম যে শেয়ারকৃত ইলেকট্রন দুজনের তুমি দাবি করতে পারো, দুজনের ক্ষেত্রে তুমি এরা দুজনের মানে অধিকার আছে। এই শেয়ারকৃত ইলেকট্রন একবার ক্লোরিনের ক্ষেত্রে চিন্তা করবা, এই শেয়ারকৃত একবার আবার এইটার ক্ষেত্রে চিন্তা করবা। এটার ক্ষেত্রে যদি তুমি চিন্তা করে দেখো, ক্লোরিনের বৈশিষ্ট্য 8 পূর্ণ হয়েছে এবং ক্লোরিনের আর্গনের ইলেকট্রন লাভ করছে, 18টা হয়ে গেল। আবার এটার ক্ষেত্রে তুমি চিন্তা করো, সেম কাই হইলো। তাহলে এবার আমাদের কি গঠন করবে, Cl2 অণুর গঠন। তাহলে আমরা বুঝতে পারলাম সমযোজী বন্ধনে সবসময় অধাতু এবং অধাতু মিলে বন্ধন গঠন করবে, এবং অধাতু আর অধাতু মিলে যখন বন্ধন গঠন করবে তখন ওরা কি করবে, ইলেকট্রন শেয়ার করবে। কারণ অধাতু তো কখনো ইলেকট্রন তোমার ত্যাগ করতে পারবে না। তাহলে দুই অধাতু মিলে যখন ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করে, তখন এই বন্ধনটাকে আমরা কি বলে থাকি, সমযোজী বন্ধন। তাহলে আমরা আজকে এখানে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন সম্পর্কে জানতে পারলাম। আমরা যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী সম্পর্কে জানতে পারলাম। এই জিনিসগুলো আমাদের সৃজনশীলের ক্ষেত্রে খুব কাজে লাগবে।
এর জন্য আমি সৃজনশীল মানে এই থিওরিগুলো একটু পড়ানোর খুব প্রয়োজন ছিল বলে পড়াইলাম। তোমরা মেন বিটা একটু ভালো করে পড়বা, তাহলে আমাদের আশা করি সৃজনশীলে খুব একটা সমস্যা হবে না। এখন আরেকটা জিনিস একটু খেয়াল করো, আয়নিক বন্ধনের ক্ষেত্রে আমি বলছিলাম যে ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলে বন্ধন গঠন করে, তখন বন্ধনটা খুব শক্তিশালী হয় এবং এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব বেশি হয়। সমযোজী বন্ধনের ক্ষেত্রে মনে রাখবা, শেয়ারকৃত যে কোনো জিনিস খুব একটা ভালো হয় না, ঝামেলা হয়। বন্ধনটা ওরা যখন শেয়ার করে তখন বন্ধনটা খুব শক্তিশালী হয় না, একটু দুর্বল বন্ধন হয়। আর দুর্বল বন্ধন হওয়ার কারণে সমযোজী বন্ধনের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কী হয়, আয়নিক বন্ধনের তুলনায় কম হয়। মনে থাকবে তো? তাহলে আমরা দেখা গেছে আয়নিক বন্ধনের সাথে পার্থক্যগুলো আসে। তো আয়নিক বন্ধনের ক্ষেত্রে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়, সমযোজী বন্ধনের ক্ষেত্রে সেই তুলনায় গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কী হয়, কম হয়। সমযোজী বন্ধনের ক্ষেত্রে আমার আরেকটা প্রকারভেদ আছে, পোলার সমযোজী আর অপোলার। পোলার অপোলারটা আমরা পরের ক্লাসে দেখব। পরের ক্লাসে পোলারিটি কী জিনিস আর অপোলার কী জিনিস সেটা আমরা পরের ক্লাসে আপাতত পড়ব। আজকে এটুকুই। সবাই ভালো থেকো, বাসায় অবশ্যই পড়াশোনা করবা, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বাসায় থেকে পড়াশোনা করবা। আল্লাহ হাফিজ।